অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ। মূল্যস্ফীতির লাগাম টানতে প্রথমবার কমছে আকার, হতে পারে 7,90,000 কোটি টাকা। অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে সালেউদ্দিন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ আজ। সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সর্বদলীয় বৈঠকে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আসতে পারে ঘোষণা। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ। দ্রুত আপিল নিষ্পত্তির আশা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবেছে ব্রাহ্মণবাড়িয়ার 19 গ্রাম। পানির নিচে আখাউড়া স্থলবন্দর এলাকা প্লাবিত। মৌলভীবাজারের নিম্নাঞ্চল, কুড়িগ্রামের চরাঞ্চল তলিয়েছে ফসল। এবং স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। কমলাপুর স্টেশনে ভিড়। রেলযাত্রার তৃতীয় দিনে কিছুটা দেরিতে ছেড়েছে 2টি ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকার দাবি ম্যানেজারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা হচ্ছে আজ। প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য চলছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সকালে বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর এখানে অনুমোদন পাবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এরপর বিকেল 3টায় অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য পেশ করবেন, যা টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে। এছাড়া অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ সরকারি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটেও মিলবে নতুন বাজেটের কপি। আগামী 30 জুন রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বাজেট পাস হওয়ার কথা রয়েছে। বাজেট অনুমোদন দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক। সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে সকাল 9:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটির মধ্য থেকে প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত 7,90,000 কোটি টাকার বাজেটটি পেশ করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবং এটি তার এই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং গত অর্থ বছরের চেয়ে এই বাজেটটি 7,000 কোটি টাকা কম। যদিও সংশোধিত বাজেট থেকে এটি বেশ খানিকটা বড়ই এবং 7,44,000 কোটি টাকার মতো ছিল সংশোধিত বাজেট। আগামী অর্থ বছরের বাজেটের মূল যে ফোকাসটি থাকছে সেটি হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্পের লাগাম টানা বা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ, এই দুটিকে প্রাধান্য দিয়েই এই বাজেটটি করা হচ্ছে। এবং উন্নয়ন ব্যয়ে ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এর মধ্যে সবগুলো প্রকল্পের উন্নয়ন ব্যয় প্রকাশ করা হয়েছে এবং সেটি অনুমোদনও হয়ে গেছে। তবে এর বাইরেও অনুন্নয়ন ব্যয় সেটি কিন্তু একটি বড় অংশ। এবং এই টোটাল বাজেটটি করতে গিয়ে অর্থ উপদেষ্টা তিনি করযোগ্য আয়কে ধরেছেন যে 5,60,000 কোটি টাকার মতো তিনি আয় করবেন। অর্থাৎ এরপরও প্রায় 2,26,000 কোটি টাকার মতো ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি মেটাতে সরকার নানা রকমের ভাবে ঋণ নেওয়া এবং বিদেশি অর্থায়ন সে সমস্ত বিষয়ের উপরেই নির্ভর করতে হচ্ছে। এবং প্রতি বছরের বাজেটের মতো এবারও সুদের জন্য একটি বড় অংশ চলে যাবে সরকারের খাতে। এবং গত অর্থ বছরে প্রায় 1 লাখ কোটি টাকার মতো সুদ দিয়েছে বাংলাদেশ। এবং এই বিশাল বাজেট বাস্তবায়ন করার জন্য এবার তিনি কী ধরনের কৌশল অবলম্বন করবেন সেটি হয়তো তার কিছুক্ষণ পরে বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তিনি যে বাজেট বক্তৃতা দেবেন তার মধ্যে হয়তো নির্দেশনা থাকতে পারে। এবং সবকিছু মিলিয়ে এই বাজেটটি বাংলাদেশের 54তম বাজেট এবং 786 কোটি টাকা দিয়ে 1972 সালে যে বাজেট শুরু হয়েছিল সেই বাজেট এখন ঠেকেছে প্রায় 8 লাখ কোটি টাকা। তবে যে বিষয়টি বারবারই আসে সেটি হচ্ছে কি উন্নয়ন প্রকল্পের ব্যয় নিয়ে যে ধরনের হরহামেশাই অভিযোগ পাওয়া যায়, সেই ধরনের উন্নয়ন প্রকল্প কিন্তু তিনি বারবারই বলছিলেন যে উন্নয়ন প্রকল্পগুলো যাতে অতিরিক্ত ব্যয় না হয় সেদিকে সরকার কঠোর নজরদারিতে থাকবে। এবং মূল্যস্ফীতি নিয়ে এই সরকার শুরু করেছিল প্রায় 10%, অর্থাৎ মানুষজনের নাভিশ্বাস ওঠার অবস্থা, সেটিকে কমিয়ে তারা 6.5%-এর মধ্যে রাখার চেষ্টা করবে এবং এর মধ্যে সেটি 8%-এর মতো ঘোরাফেরা করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গিয়ে
প্রবৃদ্ধি নিয়ে যে উচ্চমাত্রার প্রবৃদ্ধি নিয়ে যে ধরনের আস্ফলন দেখা গিয়েছিল বিগত সরকারের আমলে, এবার কিন্তু সেদিক বিবেচনা করে সরকার সেদিকে অনেকটাই কম নির্ধারণ করা হতে পারে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে 5.25% মতো। তবে আরেকটি বিষয় চ্যালেঞ্জ থেকেই যায়, সেটি হচ্ছে কি বিনিয়োগ এবং কর্মসংস্থানের যে মন্দাভাব এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য বা নিম্ন স্তরের মানুষদের জন্য যে সামাজিক নিরাপত্তা খাত, সেই নিরাপত্তা খাত নিয়েও নিশ্চয়ই সরকার বিভিন্ন রকমের ভাববেন, এই বাজেটে সে নির্দেশনা থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। দেশের ইতিহাসে প্রথমবার বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার হবে 7,89,999 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5.5%। ইয়ানুস শিফাতের রিপোর্ট। মূল্যস্ফীতির উচ্চচাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতাভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.5%। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। অর্থ বছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন 2 জুন সোমবার বিকেল 3টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রেয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও। রাজস্ব আদায়ের সিংহভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থ বছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতোই বিদেশি উৎসর চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির 4% মতো। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে শয্যা খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আরও ব্যয়বহুল হচ্ছে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, লিপস্টিক কিংবা ফেস ওয়াশ। কম দামে মিলবে না কিছুই। আসছে বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানো হচ্ছে অন্তত 200 পণ্যের। তবে নিত্য পণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভকানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন? তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা সজ্জায়। ক্লিংকার আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে বাড়তে পারে সিমেন্টের দাম। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে দেয়, বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় নিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম। কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানের হাতে খেলনা তুলে দিতেও বাড়তি খরচ হবে আপনার। বেশি দামে কিনতে হবে বিদেশি চকলেটও। এত সব খরচের হিসাব মেলাবেন? তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। ধান, চাল, গম, আলু, কাঁচা চা পাতা সহ নিত্যপণ্য সরবরাহে কমতে পারে ব্যয়। দাম কমবে ভোজ্য তেলের। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক।
বিদেশি জুস ও কোমল পানীয় আমদানিতে সম্পূরক শুল্ক 150% থেকে 100% নামছে। গরমে স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 থেকে নামছে 5%। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না 15% ভ্যাট। মা ও শিশুর জন্য স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও প্যাকেটজাত তরল দুধে ভ্যাট থাকছে না। কৃষককে স্বস্তি দিতে কীটনাশকের কাঁচামাল আমদানিতে রাখা হচ্ছে না শুল্কভার। শর্ত সাপেক্ষে ভ্যাটমুক্ত থাকছে আইসিইউ, অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদন। কমতে পারে মাইক্রোবাস এবং 40 আসনের বাস আমদানিতে শুল্ক। দাম কমছে কম্পিউটার মনিটরের। সফটওয়্যার আমদানিতে কমানো হচ্ছে কাস্টমস শুল্ক। জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধসহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরচ। দাম কমবে ইনসুলিনের। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে আজ। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের আয়োজন করা হয়েছে। সংস্কার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা আসবে। ঈদের আগে পরে আরও 2-1টি সংলাপ হতে পারে। সময় সংবাদে আরো থাকছে। অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, বিচার চাইতে গেলে আটকে রেখে নির্যাতন, অভিযোগের পাহাড় ক্যান্টনমেন্ট থানার ওসি আলিমের বিরুদ্ধে। সব যেন নির্বিকার প্রশাসন। সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। আপিল বিভাগেও মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানান মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বলেন, রায় কার্যকর হলেই সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারবেন তারা। এদিকে বিচারিক আদালতের রায় বহাল থাকায় 3 বাহিনীর পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আনা হয়েছে গরু, মহিষ, ছাগল সহ উট ও দুম্বা। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, রাজধানীর এই গাবতলী হাটে আজকে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে, তবে পক্ষান্তরে সকাল থেকে খুব একটি ক্রেতা আমাদের চোখে পড়েনি। এখানকার বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে গত কয়েকদিন ধরে বাজারে এই গাবতলী হাটে খুব একটি বেচাকেনার নেই। তারা বিক্রেতারা যেটি আশা করছেন যে কোরবানির ঠিক কয়েকদিন আগে, 2 দিন বা 3 দিন আগে রাজধানীর এই গাবতলী হাট পুরোপুরি জমে ওঠে এবং জমজমাট বেচাকেনা হয়ে থাকে। আসলে তারা যেটি বলছেন যে রাজধানীতে যারা আসলে কুরবানির পশু কিনে থাকেন তাদের বেশিরভাগই আসলে গরু রাখার কোনো জায়গা থাকেন না বলেই তারা কিন্তু আগে কুরবানির পশু ক্রয় করেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই গাবতলী হাট ঘুরে দেখেছি, এখানে যেহেতু পশু দিনে এবং রাতে মিলে রাখার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে দেশের দূর দূরান্ত থেকে যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের পশুগুলো এখানে নিয়ে এসেছেন এবং এখানে রেখেছেন তারা। তবে আমরা এখানে দেখেছি যে এই হাটে আমরা তুলনামূলক ছোট গরু আমরা কম দেখছি। এই হাটটিতে যে গরুগুলো উঠেছে তাদের বেশিরভাগই বড় বড় সাইজের গরু কিন্তু এই হাটে তোলা হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে তারা গরুর যে দাম চাচ্ছেন, যে অল্প কিছু ক্রেতা রয়েছে তারা দাম বলছে খুবই কম, সেজন্য কিন্তু তারা গরু ছাড়ছেন না এবং রেখে দিচ্ছেন। তারা আরও কিছু ভালো দাম পাওয়ার আশায় বিক্রেতারা তাদের গরুগুলো ধরে রেখেছেন এবং এক কথায় যদি বলা যায় যে এই হাটে ক্রেতার উপস্থিতি
উপস্থিতি অনেকটাই কম, তবে বিক্রেতারা আশা করছেন যে আরও 2-1 দিন বাদে এই হাটটি পুরোপুরি জমে উঠবে। তো এ ছিল আমার কাছে রাজধানীর গাবতলী হাট থেকে কোরবানি পশুর যে বেচাকেনা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী পশুর হাটে। উদযাপনে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। প্রথম দুদিন রেলযাত্রা নির্বিঘ্ন হলেও তৃতীয় দিনে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। সকাল 9:45টায় তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা থাকলেও ছেড়েছে 1 ঘন্টা 10 মিনিট পর। নির্ধারিত সময়ে 30 মিনিট পর ছেড়ে যায় জামালপুর এক্সপ্রেস। এছাড়া আসন থাকার পরও সম্পূর্ণ ভাড়া আদায় শেষে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার অভিযোগ করেছেন মোহনগঞ্জগামী ট্রেনের যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনে শিডিউল বিপর্যয় নেই। 2টি ট্রেন দেরিতে ঢাকায় প্রবেশ করায় ফিরতি যাত্রায় সময়ক্ষেপণ হয়েছে। বাড়িতে আমার আব্বু আম্মু থাকে, আর এখানে আমরা ভাই বোন সবাই থাকি। সো ফুল ফ্যামিলি এখন বাড়িতে যাইতেছি ঈদে। মা নেই, বাবা আছে, বোন আছে, ওদের সাথে দেখা হবে। অবশ্যই বাড়িতে যাবো, এটা তো ভালো লাগার বিষয়। 6টা টিকিট কাটছি, 3টা বসে যাবো আর 3টা দাঁড়িয়ে। বাইরে যেতে অনেক ভালো লাগছে। প্রত্যেকবারই বাড়িতে যেয়ে অনেক আনন্দ পাই। ঈদ করতে সবার সাথে ভালো লাগে। আজকে ঈদ যাত্রার তৃতীয় দিন। আজকে ঢাকা স্টেশন থেকে 18টা ট্রেন ছেড়ে গিয়েছে। এর মধ্যে সকল ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যায়। বানের জল ডুবছে একের পর এক গ্রাম। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার শুধু 19টি গ্রামই ডুবেনি, পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকাও। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্থাহার অনাহারে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামেও তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। পানি উপচে তলিয়েছে নিম্নাঞ্চল। কয়েকদিন ধরে পানিবন্দী দিন কাটছে অসহায় মানুষের। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন। কয়েকদিন ধরে জ্বলছে না চুলা। দিন কাটছে অর্ধাহার অনাহারে। রাস্তাঘাটের মাঝে সব বাচ্চা লইয়া উঠি, আমরা অবস্থা খুব খারাপ। আমরা না খাওয়া না দাওয়া, আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। পানির নিচে স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, ডলের পানি আয়ে, এরই নিষ্কাশনের রাস্তা নাই। কালভার্টগুলি থাকলে আমাদের এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানি চলে যেত না। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রামেও বেড়েছে তিস্তার পানি। প্লাবিত চরাঞ্চল সহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। হঠাৎ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে কৃষক। এই যে হাজার হাজার একর সম্পত্তি মানুষ আবাদ করছে, এই আবাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তিস্তা এলাকার লোক উজানে থেকে যে পানি আসে, এই পানি আমাদের বহু ক্ষতি করে দেয়। পানির চাপ বাড়তে থাকায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মেজর সিনহা হত্যা মামলায় রায় নিয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছে সেখানে। আশা পেয়েছে, একটি ন্যায় বিচার পেয়েছে। মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন, সাবেক সেনা কর্মকর্তা যারা এসেছিলেন ওনারা প্রশ্ন করেছেন যে তৎকালীন যে এসপি মাসুদ, তাকে এখানে আসামি করা হয়নি এবং তারা রাষ্ট্রের কাছে প্রার্থনা করেছেন বিচারের এই স্টেজে এসে যেন আপিল হয়ে গেলে এই তাকে যেন আসামি করে তার বিচারটাও যেন করা হয়। কারণ তৎকালীন যিনি আইজিপি বেনজির আহমেদ এবং ডায়াবেটিস ছিলেন মামুন, এনারা তাকে এসপি মাসুদকে বাদ দিয়েছে বলে অভিযোগ। এটা কিন্তু এই সুযোগ আপাতত আমি এই মামলায় দেখছি না। উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায়, সেটা অন্য ব্যাপার। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। আরও এই মামলায় আবার যদি রিমান্ডে যায়, তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। আপনি এই মামলার স্টাডিতে আমার কাছে এনাদের ওই অভিযোগের ধারাবাহিকতা যেটা বলেছেন, আবারও বলেছেন যে যেহেতু এসপি মাসুদ ওই সময় জেলা পুলিশের প্রধান কর্তা এবং আইনজীবীও বলছিলেন যে ডিআইজি যিনি তখন, তারা এর বাইরে রয়েছেন ঘটনা। মানে এরা কি আপনার স্টাডিতে কি আসা উচিত ছিল? আমি রাষ্ট্র আমার মক্কেল,
আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়াটাকে একটি যৌক্তিক পরিণতির জায়গায় আমি নিয়ে গেছি। তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন আছে, সেটা আপনারা পাবলিক জাজ করবেন, কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে এটা ব্যাহত হয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। পরে মিছিল নিয়ে তথ্য ও সম্প্রচার ও স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন নেতারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। এ সময় অধ্যাদেশটিকে কালো আইন উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন তারা। ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, অধ্যাদেশটি কোনোভাবেই সরকারি কর্মচারী বান্ধব আইন নয়। কর্মকর্তা কর্মচারীদের অন্ধকারে রেখে এই অধ্যাদেশ বাস্তবায়ন করতে দেয়া হবে না। অধ্যাদেশ জারি করে সরকারি কর্মচারীদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে মন্তব্য করে আরেক কো চেয়ারম্যান বাদিউল কবির বলেন, বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে সরকারি কর্মচারীদের আন্দোলন চলবে। ঈদের পরে সারা দেশের সব সরকারি প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। পরে অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ফোরামের নেতারা। যে আইনে ভোট দুর্নীতির কথা বলা নেই, যে আইনে নারী অধিকারের কথা বলা নেই, যে অধিকারে মানি লন্ডারিং এর কথা বলা নেই, যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই, যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পাই, সেই আইন আমরা চাই না, চাই না, চাই না। যে আমাদের যে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যে আন্দোলন, সেটাকে দুর্বলতা পাওয়ার কোন সুযোগ নেই। এখানে 18 লক্ষ কর্মচারী জড়িত আছে। দেখছেন সময় সংবাদ। আবারও ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের পক্ষে নিজের প্রথম হোম ম্যাচ খেলতে সকালে বাবা মাকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সকাল 10:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাফুফের কর্মকর্তারা। এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তারকা ফুটবলারকে। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন হামজা। পরে বাবা মাকে বিদায় জানিয়ে সরাসরি টিম হোটেলে চলে যান হামজা চৌধুরী। সেখানে বিশ্রামের পর আজ বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমবার অনুশীলনের কথা রয়েছে হামজার। সিঙ্গাপুর ম্যাচে হামজা খেললেও ভুটানের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা সেটা নিশ্চিত করেননি হ্যাভিয়ার কাবরেরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা আজ। মূল্যস্ফীতির লাগাম টানতে প্রথমবার কমছে আকার, হতে পারে 7,90,000 কোটি টাকা। অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে সালেউদ্দিন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ আজ। সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সর্বদলীয় বৈঠকে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আসতে পারে ঘোষণা। এবং মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়াত চেয়ারম্যানের সন্তোষ, দ্রুত আপিল নিষ্পত্তির আশা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।